আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল সংবাদের সঙ্গে আছে হৃদয় হোসেন। সংবাদের শুরুতে জেনে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। ইসরায়েলি হামলায় ইরানের আরো 2 সামরিক কমান্ডার নিহত। ইসরায়েলের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে তেহরানের ক্ষেপণাস্ত্র হামলা। ফেব্রুয়ারিতে নির্বাচনে জনগণের আশা পূরণ হবে বলছে বিএনপি। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে প্রত্যাশা। রাজধানীর নতুন বাজারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ। সড়ক অবরোধে আশপাশের এলাকায় তীব্র যানজট। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের পরিবেশ বান্ধব ন্যানো ইউরিয়া সার উদ্ভাবন। ফসল উৎপাদন ব্যয় 50% কমার প্রত্যাশা। এবং শেষ ঘন্টায় রোমাঞ্চ ছড়িয়ে ড্র হল গলে বাংলাদেশ শ্রীলঙ্কার প্রথম টেস্ট। টাইগার অধিনায়ক নাজমুল শান্তর 2 ইনিংসে 2 সেঞ্চুরি। এছাড়া নিটল ডাটা বিশেষ সংবাদে থাকছে। সুইডিশদের কাঙ্ক্ষিত ও আনন্দের উৎসব মিডসামার ইভ উদযাপনের খবর। Primacy in build. German technology, Bangladesh's first Thermix rod. Salam Steel Thermix. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ইরান ইসরায়েল সংঘাত। ইসরায়েলের হামলায় ইরানের সামরিক বাহিনীর আরো 2 কমান্ডার নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনারা। শনিবার ভোরে নতুন করে ইসরায়েলের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেহরান। ইসরায়েলি নাগরিকদের যুদ্ধ মোকাবেলায় প্রস্তুত থাকতে বলেছে দেশটির সেনাবাহিনী। ইসরায়েল মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের সবচেয়ে বড় বাধা বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট। এদিকে কয়েক সপ্তাহের মধ্যে ইরান পরমাণু অস্ত্র তৈরি করবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান। বিস্তারিত সুব্রত কাহিনীর রিপোর্টে। ইরান ইসরায়েলে চলছে হামলা পাল্টা হামলা। শনিবার তেহরানের বিভিন্ন শহর ও সামরিক স্থাপনায় যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের সামরিক বাহিনীর আরও 2 কমান্ডার ও 1 পরমাণু বিজ্ঞানী নিহত হওয়ার দাবি করে তেল আবিব। পাল্টা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে তেল আবিব শহরের প্রাণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত একটি বিজ্ঞান ইনস্টিটিউট পরিদর্শনে গিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘমেয়াদী যুদ্ধের ইঙ্গিত দিয়েছেন। এমনকি ইসরায়েলি নাগরিকদের যুদ্ধ মোকাবেলায় প্রস্তুত থাকতে বলেছে দেশটির সেনাবাহিনী। ইসরায়েল মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনে সবচেয়ে বড় বাধা বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ইস্তাম্বুলে মুসলিম দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন OICর সম্মেলনে তিনি একথা বলেন। চলমান সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্র জড়ালে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। পরমাণু ইস্যু নিয়ে আবারও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে তেহরান। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপের পর এমন সিদ্ধান্ত নেয় তেহরান। এদিকে ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে এমন প্রমাণ পাওয়া যায়নি। গত ফেব্রুয়ারিতে মার্কিন গোয়েন্দাদের এমন তথ্যের 3 মাস পর নতুন তথ্য জানালো মার্কিন গোয়েন্দা সংস্থা। গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গাবার্ড বলেন, কয়েক সপ্তাহের মধ্যেই তেহরান পরমাণু অস্ত্র তৈরি করবে। সুব্রত গাইন, চ্যানেল আই। এবার অন্যান্য সংবাদ। ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচনে জনগণের আশা পূরণ হবে। রাজধানীতে এক আলোচনায় তিনি বলেন, এনসিপি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন চাইলে বিএনপি স্বাগত জানাবে। রাহুল রায় রিপোর্ট। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির 21তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনায় যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিএনপি কয়েকজন সিনিয়র নেতা সহ দলের মহাসচিব অংশ নেন আলোচনায়।
যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আমরা আশ্বস্ত হচ্ছি যে সামনে ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হবে, তার মাধ্যমে আমাদের কিছুটা হলেও আমরা আমাদের সেই আশাগুলো পূরণ করার একটা সুযোগ তৈরি হবে। বাংলাদেশের যারা আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি, যারা প্রাণ দিয়েছি, যারা আহত হয়েছি, সবাই মিলে আমরা অন্তত একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আমরা নির্মাণ করতে চাই। মির্জা ফখরুল বলেন, রাষ্ট্র গঠনের যে সুযোগ এসেছে তা কাজে লাগাতে হবে। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দল আগামীকাল তার নিবন্ধনের জন্য জমা দেবে। আমাদের ছাত্ররা যেখানে আছেন আমরা স্বাগত জানিয়েছি, এখনো স্বাগত জানাচ্ছি। আমরা প্রত্যাশা করি যে এই তরুণেরা যে নেতৃত্ব, সেই নেতৃত্ব আমাদেরকে নিঃসন্দেহে আমাদের সেই লক্ষ্য অর্জনে সাহায্য করবে। জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন দ্রুত নির্বাচনের কথা বলেন। জনগণের সামনে যান, জনগণ যাকে ভালো তাকে গ্রহণ করবে, যাকে ভালো মনে করবে না তাকে আস্ত করে নিক্ষিপ্ত করবে। জনগণের শক্তিতে বিশ্বাস কেন করেন না? কেন নিজেরা মনে করেন আপনারা কয়েকজন লোক যা বলবেন সেটি বাস্তবায়ন হতে হবে? রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে কর্ম পরিকল্পনা করছেন তারা, তবে এ বিষয়ে সরকারের সহযোগিতা লাগবে। নির্বাচন কমিশন কার্যালয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তাদের দুদিনের কর্মশালা উদ্বোধন শেষে তিনি বলেন, নির্বাচনের তারিখ যথাসময়ে জানানো হবে। কর্মশালায় নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও অন্যান্য নির্বাচন কমিশনাররা উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন। বলছেন এটা আমরা আমাদের একটা কর্ম পরিকল্পনা করছি, সেটা তো অবশ্যই আছে। যে কোনো অফিসে তাদের একটা কর্ম পরিকল্পনা থাকবে না? তো এত বড় একটা নির্বাচন হবে, আমাদের তো নিজস্ব একটা পরিকল্পনা, এটা আমাদের ব্যবহারের জন্য। সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে। আমাকে আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য নিতে হবে, সরকারি অফিসারদের সাহায্য নিতে হবে, প্রশাসনের সহযোগিতা নিতে হবে। সুতরাং সরকার এখানে মুখ্য একটা ভূমিকা রাখবে তো ইলেকশনের মধ্যে। এটা ছাড়া তো সম্ভব না, এটা তো সম্ভব না। রাজধানীর নতুন বাজারে বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের 26 শিক্ষার্থীর বহিষ্কারের ঘটনায় সকালে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করলে পুলিশের সাথে সংঘর্ষ হয়। সড়ক অবরোধের কারণে আশপাশের এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের 26 শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, বহিষ্কারের সঙ্গে জড়িত শিক্ষক কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ধার্য করা 15% কর বাতিল সহ 5 দফা দাবিতে রাজধানীর প্রগতি সরণির নতুন বাজার এলাকায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। অফিস শুরুর সময় রাস্তা অবরোধ করায় তীব্র ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পুলিশ আলোচনা করেও শিক্ষার্থীদের রাস্তা থেকে সরাতে ব্যর্থ হয়। পরে পুলিশ বল প্রয়োগ করলে শুরু হয় সংঘর্ষ। আহত হয় বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। মেটটা দিতে পারে নাই, তার কারণ হচ্ছে তার বাবা মারা গেছে। কিন্তু সে যখন মেকআপ মেটের জন্য আবেদন করলো তখন ডিপার্টমেন্ট হেড তাকে সারাদিন হয়রানি করছে। পরের দিন একটা এতিম মেয়ের হয়ে আমরা বাসেরিতে আন্দোলন গড়ে তুলছিলাম, যার মানে অ্যাকশন হয়ে আমাদেরকে বহিষ্কার করা হয়েছে। একজন করে ডাকেন এবং আমাদেরকে বলেন যে তোমাদেরকে শুধুমাত্র বিসিএ অবরোধ করা, সেই জন্য বহিষ্কার করা হয়নি। এই জন্য বহিষ্কার করা হলে তোমাদের 228 জনকে ডাক দেওয়া যেত। তুমি ফেসবুকে একটা অথরিটির বিরুদ্ধে একটা পোস্ট দিছো, তুমি ফেসবুকে অথরিটির বিরুদ্ধে কবিতা লিখছো, এগুলো কি কোনো বহিষ্কারের কোনো যৌক্তিক কারণ হইতে পারে? প্রথমে কিছুটা ছত্রভঙ্গ হলেও কিছুক্ষণ পরেই রাস্তায় বসে পড়ে শিক্ষার্থীরা। পুলিশের আচরণে তীব্র ক্ষোভ জানায় তারা। অন্য কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেয়। যখন সকল শিক্ষার্থী ঈদ উদযাপনের জন্য গ্রামে চলে গিয়েছেন, সেই বন্ধ থাকা অবস্থায় 17 জন শিক্ষার্থীকে অযৌক্তিকভাবে তারা কেন শুধু যৌক্তিক দাবি দেওয়া নিয়ে আন্দোলন করেছে, 17 জন শিক্ষার্থীকে তারা বহিষ্কার করে। আবারও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর 15% আয়কর বসানো হয়েছে। আমরা এই আয়করের বিরোধিতা করছি। এই আয়কর অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। দাবি মানা না হলে বড় পরিসরে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে শিক্ষার্থীরা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কলেজ প্রশাসন। একই সঙ্গে শিক্ষার্থীদের রোববার বেলা 12টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। জরাজীর্ণ আবাসিক ভবন ছাড়া নিয়ে শিক্ষার্থী ও কলেজ প্রশাসনের মতবিরোধে এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীরা জানিয়েছেন নিরাপদ ক্যাম্পাস ও আবাসনের 5 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা হল ছেড়ে যাবেন না। রিয়াজ ইসলামের রিপোর্ট। নিরাপদ ক্যাম্পাস ও আবাসনের 5 দফা দাবিতে অবস্থান কর্মসূচির পাশাপাশি গত কয়েক সপ্তাহ ধরে ক্লাস পরীক্ষা সহ সকল একাডেমিক কার্যক্রম বর্জন করেছেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানিয়েছেন হলগুলোর একটিও বসবাসের উপযোগী নয়। জীবনের ঝুঁকি নিয়ে হচ্ছে এগুলোতে বাস করতেছি। যেমন হচ্ছে আমরা পড়াশোনা করতেছি, তখন যে কোনো সময় উপর থেকে হচ্ছে পলেস্তরা কষে পড়তে পারে। আমাদের দাবি হচ্ছে আমাদের 4 তলা থেকে শুরু করে মেন বিল্ডিং থাকার বসবাসের কোনো রকমই যোগ্য না। এখানে জীবনই বিপন্ন, সেখানে পড়ালেখা করা তো অসম্ভব। আমাদের বর্তমানে যে থাকার পরিবেশ সেটা একটা গোয়াল ঘরের থেকেও খারাপ। এমন আন্দোলনের মধ্যেই শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ও হল ত্যাগের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করে কলেজ প্রশাসন। তবে শিক্ষার্থীরা বলছেন বিকল্প ব্যবস্থা না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। অনির্দিষ্টকালের জন্য ঢাকা মেডিকেল কলেজ বন্ধের কথা, এটা তো আমরা সেই গত 28 মে বলেছিলাম। সেটার প্রেক্ষিতে আজকেও অনির্দিষ্টকালের জন্য ঢাকা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে, সেটা ঠিক আছে। বাট সেই নোটিশের সাথে একটা যে জুড়ে দেওয়া হয়েছে সেটা হলো আগামীকাল দুপুর 12টার মধ্যে হল থেকে নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু আমরা আসলে এই নোটিশটাকে প্রত্যাখ্যান করছি। শিক্ষার্থীদের এমন অবস্থানের পরিপ্রেক্ষিতে রোববার কলেজ কর্তৃপক্ষ তাদের অবস্থান জানাবে বলে জানানো হয়েছে। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। আমদানি করা এলএনজি খালাসে বিঘ্ন ঘটায় গ্যাস সংকট তীব্র হয়েছে। দেশের বিভিন্ন স্থানে কলকারখানা ঠিকমতো চলছে না। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে লম্বা লাইন, গ্যাস নেই বাসা বাড়িতেও। গ্যাস সংকটে নগরবাসীর ভোগান্তির কথা জানাচ্ছেন রফিকুল বাশার। গ্যাস সংকট যেন সঙ্গী হয়ে উঠেছে নগরবাসীর। শুধু আবাসিক নয়, শিল্প বাণিজ্য সব ক্ষেত্রেই সংকট বেড়েছে। জাতীয় সরবরাহ ব্যবস্থায় প্রায় 100 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কম। আমদানি করা গ্যাস সরবরাহ ঠিকমতো না হওয়ায় সংকট বেড়েছে। বিভিন্ন এলাকায় গ্যাস সংকটে ভোগান্তিতে নগরবাসী। আজকে একটু গ্যাস আছে, কিন্তু প্রতিদিনই গ্যাস থাকে না। নিত্য নতুন আমাদের এই রান্না হয় না, কিনে খাইতে হয়, ফ্রিজে রেখে এরকম বাসি পচা খাবার খাইতে হয়। ঈদের পরের থেকে আমরা কষ্ট করতেছি। ভোর 6টার পরে গ্যাস চলে যায়। এই হচ্ছে গত 2-3 মাস যাবত এই অবস্থায় হচ্ছে। যেমন আমাদের এখানে ম্যাক্সিমাম লোক হলো সরকারি কর্মচারী, তো এরা অনেকেই গ্যাস কিনে সিলিন্ডার ব্যবহার করতেছে প্রায় 1 বছর ধরে সবাই। লাইনের গ্যাস থাকার পরও এলপি গ্যাস ব্যবহার করতে হচ্ছে অনেককে। ভোর 5টা থেকে প্রায় 3টা পর্যন্ত কোনো গ্যাস থাকে না। একদর পাকায় কিছু একটা ডিম বাজার মতো হয় না, ডিমও বাজার লাকড়ি দিয়া অথবা গ্যাস সিলিন্ডার দিয়া চালাইছি। সিএনজি পাচ্ছেন না চালকরা। তো আজকের দিনের কি প্রেশারটা ভালো, আর কি প্রেশারটা ভালো হচ্ছে আপনার 3টা থেকে। এর আগে বিগত 2-3 প্রেশার টোটালি খারাপ ছিল। পাওয়া যাইতেছে না বর্তমানে। আজ একটু খালি, শনিবার থেকে একটু খালি পাওয়া গেছে। মানে এইদিকে গাড়ি কম দেখে একটু পাওয়া যাইতেছে, নাহলে 1-1.5 ঘন্টা লাগতো। পেট্রোবাংলার কর্মকর্তারা বলছেন বৈরী আবহাওয়ার কারণে সাগরে ভাসমান গ্যাস টার্মিনালে জাহাজ ভেড়ানো যাচ্ছিল না। এতে সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয়। বৃহস্পতিবার রাত থেকে পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে দাবি পেট্রোবাংলার। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। জ্বালানি উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ফাজুল কবির খান বলেছেন, গত 9 মাসে সরকারে তার অভিজ্ঞতা হলো দুর্নীতি করার বিষয়ে সবার ঐকমত্য আছে। সর্বগ্রাসী দুর্নীতি এবং অপচয়ের কথা তুলে ধরে তিনি বলেন, রাজনীতিবিদ, আমলা, ব্যবসায়ী সবাই এটা করতে চায়। অর্থনীতি সমিতির বাজেট নিয়ে আলোচনায় প্রধান অতিথি ছিলেন জ্বালানি উপদেষ্টা। সিরডাপ মিলনায়তনে বাজেট বিতর্ক, প্রসঙ্গ অনুষঙ্গ শিরোনামে মূল প্রবন্ধ তুলে ধরেন অর্থনীতি সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির সভাপতি ডক্টর মাহবুবুল্লাহ। বিভিন্ন বিষয়ে আরও 9টি প্রবন্ধ উপস্থাপন করেন অর্থনীতি সমিতির সদস্যরা। দুর্নীতির বিষয়ে জাতীয় ঐক্যমত্য, সবাই দুর্নীতি করতে চান, কেউ কিন্তু বাদ নেই। রাজনীতিবিদ, আমলা, অধ্যাপক কেউ বাদ নেই। আমার সঙ্গে তো এখন রাজনীতিবিদরাও দেখা করেন, কিন্তু কেউই কিন্তু চান না যে দুর্নীতির অবসান হোক। সবাই চান যে দুর্নীতি চলুক, তবে দুর্নীতিতে এবার আমাকে করার সুযোগ দিতে হবে। সবাই বলে, দেখেন ফ্যাসিস্ট আমলে তো জানেনই তো ব্যবসা করতে পারি নাই, এখন একটু খেয়াল রাখবেন। আমি যাতে যেদিন সরকার ছেড়ে চলে যাব সেদিন যাতে আমি ইয়েতে বলতে পারি যে আমি এই সরকারে থাকাকালীন ব্যক্তিগতভাবে কোনো লাভবান হইনি।
আমি সরকারে থাকাকালীন আমার আত্মীয় স্বজন কেউ লাভবান হন নাই। আমি কাউকে চাকরি, আমার কোনো আত্মীয় স্বজনকে চাকরি দিই নাই, আমার কোনো আত্মীয় স্বজনকে ব্যবসা দিই নাই। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জাবেদ হোসেন খান উদ্ভাবন করেছেন পরিবেশ বান্ধব ন্যানো ইউরিয়া সার। গতানুগতিক ইউরিয়া সারের ব্যবহার কমিয়ে ন্যানো ইউরিয়া সারের ব্যবহার বাড়ানো গেলে ফসল উৎপাদনে ব্যয় অন্তত 50% কমানো সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে তার জন্য প্রয়োজন সরকারি অনুমোদন ও নীতিমালা, জানাচ্ছেন শাহিক সিরাজ। প্রতি বছর কৃষি জমিতে ব্যবহার হয় 30 থেকে 35 লাখ মেট্রিক টন ইউরিয়া, যার 80%ই আমদানি নির্ভর। সার আমদানিতে যেমন বাড়ছে বৈদেশিক মুদ্রার ব্যয়, তেমনি রাসায়নিকের ব্যবহারে কমে যাচ্ছে ফসলি জমির উর্বরতা। এই সমস্যা সমাধানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমি কৌশল বিভাগের অধ্যাপক ডক্টর জাবেদ হোসেন খান উদ্ভাবন করেছেন ন্যানো ইউরিয়া। তিনি দাবি করছেন এই সার প্রয়োগে খরচ কমবে 82%। যেখানে 4200 থেকে 4500 টাকার ইউরিয়া খরচ, সেখানে আমার 230 টাকার ইউরিয়াতে 1 বিঘা জমি আরামে চাষাবাদ হবে, এবং হয়েছেও তাই। কৃষক পর্যায়ে ফসলের মাঠে পরীক্ষামূলক এই সার ব্যবহারেও মিলছে প্রত্যাশিত সাফল্য। এত লাগাত আমি যে চাষ করে আসতেছি, আর আমার ভাই যে করা হয়েছে যে পদ্ধতিটি, তাতে মনে হচ্ছে যে আসলে এই পদ্ধতিটি করলে খরচও কম, খাটনিও কম, আবার সময় বাঁচবে। ফলন আশা করি এইটা এর থেকে অনেকটা ফলন হবে। ইতিমধ্যে বাণিজ্যিক উৎপাদনের দিকে এগোচ্ছে এই ন্যানো ইউরিয়া। যারা হচ্ছে অ্যাগ্রো বিজনেস করে, তাদের সাথে আমাদের একটা এনডিএ চুক্তি আছে। তো আমি আশা করবো যে খুব শীঘ্রই আমাদের কোনো একটা কোম্পানির সাথে চুক্তি হবে, যেটা আমরা মার্কেটে আসতে পারবো। তো পাশাপাশি সরকারও এগিয়ে আসছে এবার। দেশের নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করে গবেষক বলছেন, ন্যানো সারের সরকারি অনুমোদন এবং নীতিমালা প্রণয়ন জরুরি। 1921 সালে প্যাটেন্ট নীতিমালা ব্রিটিশ পিরিয়ডের, সেটা দিয়ে গভর্নমেন্ট চলছে, তখন তারা আপডেট করে এখন 2022-এর নীতিমালা কার্যকর হয়েছে 2024-এ। তাহলে আমরা পিছিয়ে আসতে এমনিতে 103 বছর। ন্যানো প্রযুক্তি ব্যবহার কৃষি জমির উর্বরতা রক্ষার পাশাপাশি কমবে উৎপাদন ব্যয়। যদি ন্যানো ইউরিয়া ব্যবহার করা যায়, তাহলে সাশ্রয় করা যাবে 22,000 কোটি টাকা, পরিবেশ থাকবে সুরক্ষিত। প্রয়োজন এর সরকারি অনুমোদন এবং কৃষক পর্যায়ে ব্যবহার। যশোরের চরমনকাঠি থেকে শাহিক সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত 9টার সংবাদের পর ফিতোয় মাটিও মানুষ অনুষ্ঠানে। এবার বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ প্রসঙ্গ। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল সংবাদে। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবসময় জনগণের পাশে ছিল জিয়া পরিবার। নাটোর শহরের আলাইপুর জেলা পরিষদ মাল্টিপারপাস অডিটোরিয়ামে মাধ্যমিক শিক্ষা সমিতির আয়োজনে শিক্ষক সমাবেশে এই কথা বলেন তিনি। দুলু বলেন, বেসরকারি শিক্ষকদের 100% বেতন ভাতা চালু করেছিল বিএনপি সরকার। সমাবেশে অন্যদের মধ্যে ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক জিলুর রহমান, বাবুল চৌধুরী, মুস্তাফিজুর রহমান শাহিন, জিয়া পরিষদের সভাপতি আহমদুল হক চৌধুরী স্বপন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমজাদ হোসেন, নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক মফিজুর রহমান সহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকবৃন্দ। যে বেতন ভাতা আপনারা পাচ্ছেন, এই পুরো টাকাটাই কৃতিত্ব হচ্ছে বিএনপি খালেদা জিয়া। বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের জন্য জিয়া পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছিল। বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস 2025 পালনের অংশ হিসেবে হয়ে গেল শিশু শ্রম প্রতিরোধ করণীয় বিষয়ক ছায়া সংসদ প্রতিযোগিতা। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ছায়া সংসদে অংশ নেন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতা কেকরা। অনুষ্ঠানে ছিলেন অন্তর্বর্তী সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামান ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। গাজায় ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় 82 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গাজায় ত্রাণের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের উপর হামলায় নিহত হয় আরও 34 জন। এছাড়া গাজায় দের-ই-বালায় বিমান থেকে বোমা হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। বিশেষ করে গত 27 মে থেকে গাজা মানবিক ফাউন্ডেশন GHF ত্রাণ বিতরণ শুরু করলে এই ধরনের হামলা হয়। গাজা যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে 55,000।
লিটল ডাটা বিশেষ সংবাদ। উদযাপিত হল সুইডিশদের কাঙ্ক্ষিত ও আনন্দের উৎসব মিডসামার ইভ। গ্রীষ্মকালের আলো, প্রকৃতি এবং ঐতিহ্যের প্রতীক হিসেবে এই উৎসব হয়। সব বয়সী মানুষ লোকজ পোশাক পরে বন্য ফুল নিয়ে সাজানো মেপল ট্রির চারপাশে নেচে দিনটি উদযাপন করেন। সুইডিশরা মনে করেন উৎসবের মধ্য দিয়ে পারিবারিক বন্ধন বাড়ে, দৃঢ় হয় বন্ধুত্ব। এবার কৃষি সংবাদ। নরসিংদীর পলাশে পরিত্যক্ত কলা গাছের মধ্যের দণ্ড এখন অনেকের জীবিকার উৎস হয়ে উঠেছে। সবজি হিসেবে বিক্রি হচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে, সেই সাথে রপ্তানি হচ্ছে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে। প্রকৃতি সংবাদ। একসময়ের প্রমত্তা ময়ূর নদ আজ মৃতপ্রায়। প্রাকৃতিক ভারসাম্য রক্ষাকারী এই নদটি এখন পরিবেশ দূষণের অন্যতম উৎস। পরিস্থিতির উত্তরণে ময়ূর নদের তীরে সবুজায়নে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন। প্রাণ প্রকৃতি রক্ষায় দখল ও দূষণমুক্ত ময়ূর নদ নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পরিবেশ প্রেমীদের। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক উত্তেজনার কারণে বিশ্ববাজারে চলতি সপ্তাহে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে প্রায় 4%। মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের সূত্রে এ তথ্য জানা গেছে। জুলাইয়ের সরবরাহের চুক্তিতে WTI এর দাম শুক্রবার ছিল ব্যারেল প্রতি $75.66, যা আগের তুলনায় 52 সেন্ট বা 0.7% বেশি। সংবাদে আবারও বিরতি নিচ্ছে, আর বিরতির পর জানিয়ে ফিরছি গল টেস্টের উভয়। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাই সংবাদে। খ্যাতিমান আলোকচিত্রী চঞ্চল মাহমুদের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন তার সংস্কৃতিজন ও স্বজনরা। বেলা 12টার দিকে তাঁর মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে। সেখানে ছুটে যান আলোকচিত্র জগতের সহযোদ্ধা, পরিবার আর সংস্কৃতিজনেরা। জোহরের পর চঞ্চল মাহমুদের জানাজার নামাজে অংশ নেন তারা। পরে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হয়। শুক্রবার রাত 9:30টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চঞ্চল মাহমুদের মৃত্যু হয়। বেশ কয়েক বছর ধরে অসুস্থতায় ভুগছিলেন তিনি। চঞ্চল মাহমুদের মৃত্যুতে শোক জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। খেলার খবর। ব্যর্থতা ভুলে সাফল্যের রাস্তায় ফিরতে স্প্যানিশ চ্যান রিয়াল মাদ্রিদ কোচ হিসেবে নিয়োগ দিয়েছে সাবেক তারকা ফুটবলার জাবি আলোনসোকে। তবে নতুন উদ্যমে দল সাজিয়ে রিয়াল মাদ্রিদকে প্রথম ম্যাচে আটকে দিয়েছে সৌদি ক্লাব আল হিলাল। প্রথম ম্যাচে ড্র করা রিয়াল এবার প্রস্তুত হচ্ছে মেক্সিকান ক্লাব পাচুকার বিপক্ষে রোববার রাতে অনুষ্ঠেয় দ্বিতীয় ম্যাচের জন্য। জয় পেতে মরিয়া রিয়াল মাদ্রিদ কোচ দলের অনুশীলনে ব্যবহার করেছেন বেনফিকার কাছে 6 গোলে বিধ্বস্ত হয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটি। আর্জেন্টাইন তারকা ডি মারিয়া করেছেন জোড়া গোল। একই গ্রুপের অন্য ম্যাচে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ 2-1 গোলে হারিয়েছে আর্জেন্টাইন ক্লাব। সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ইসরায়েলি হামলা, ইরানের আরও 2 সামরিক কমান্ডার নিহত। ইসরায়েলের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে তেহরানের ক্ষেপণাস্ত্র হামলা। ফেব্রুয়ারিতে নির্বাচনে জনগণের আশা পূরণ হবে বলছে বিএনপি। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে প্রত্যাশা। রাজধানীর নতুন বাজারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, সড়ক অবরোধে আশপাশের এলাকায় তীব্র যানজট।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের পরিবেশ বান্ধব ন্যানো ইউরিয়া সার উদ্ভাবন, ফসল উৎপাদন ব্যয় 50% কমার প্রত্যাশা। এবং শেষ ঘন্টায় রোমাঞ্চ ছড়িয়ে ড্র হলো গলে বাংলাদেশ শ্রীলঙ্কার প্রথম টেস্ট। টাইগার অধিনায়ক নাজমুল শান্তর 2 ইনিংসে 2 সেঞ্চুরি। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। ধন্যবাদ সবাইকে।